আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বরিশাল জেলার অন্যতম নন্দিত মুখ, বরিশাল বিভাগীয় একজন অন্যতম নন্দিত আইনবিদ হিসাবে যিনি সুপরিচিত, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যিনি নির্বাচিত সভাপতি, বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, বরিশাল ল কলেজ এর প্রো ভিপি হিসেবে যিনি ছাত্র রাজনীতির মাধ্যম দিয়ে রাজপথে আবির্ভূত হন, জাতীয়তাবাদী নবীন আইনজীবী ফোরামের বরিশাল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে যিনি জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্বে রাজপথে যুক্ত ছিলেন, বরিশালের অন্তর্গত পিরোজপুর 3 এর নন্দিত মুখ হিসাবে যিনি সুপরিচিত জনাব এস এম সাদিকুর রহমান লিঙ্কন আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে 2 নম্বর কল করলে আমরা আজকে যিনি একজন তৃণমূলে রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে 90-এর গণ আন্দোলন থেকে বর্তমান অবধি একই সাথে রাজনীতি, একই সাথে আইন পেশা, দুটি পেশা নিয়েই যিনি সমধিক পরিচিত এবং সমুজ্জ্বল হিসেবে নিজের কেরিয়ারকে তিনি ডেভেলপ করছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব এবং আজকের আলোচক জনাব এস এম সাদিকুর রহমান লিঙ্কনকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন। জি জানবার দর্শক শ্রোতাদেরকে জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, ছাত্র অবস্থা থেকে বর্তমান অবস্থা, প্রায় 40 বছর আপনার রাজপথে পথ চলায়, আপনি দর্শকদেরকে জানান কি চেতনা বা প্রেরণার ভিত্তিতে আপনি অন্য জাতীয়তাবাদী আদর্শের পরিবর্তে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে রাজপথে এসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। সকলকে ধন্যবাদ, আপনার মাধ্যমে শুধু দর্শকদের ধন্যবাদ। আমি রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ বাংলার অন্যতম জাতীয়তাবাদী নেতা শহীদ রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও আমার শ্রদ্ধেয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস খান, যিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শহীদ রাষ্ট্রপতিকে মনে প্রাণে গ্রহণ করে তার কর্মসূচি, 19 দফা কর্মসূচি, রাজনৈতিক চেতনা, জাতীয়তাবাদী ভাব ধারা, এই সকল বিষয়ের উপর আমি শ্রদ্ধা রেখে আমি জাতীয়তাবাদী ছাত্রদলে আজ থেকে প্রায় 40 বছর পূর্বে যোগদান করি। আমি যোগদান করা থেকে আজ পর্যন্ত আমি এই জাতীয়তাবাদী মনোভাব ও বিশ্বাসের উপর বিশ্বাস রেখে রাজনীতিতে করে আসছি। এর প্রেক্ষিতে আমি জেল, জুলুম, হামলা, মামলা অনেক শিকার হয়েছি, কিন্তু আমাকে আজ পর্যন্ত এই জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে আমি বিশ্বাস রাখি। আপনি যেটি বলছিলেন, আপনি যাদের হাত ধরে, যাদের অনুপ্রেরণায়, যাদের আহ্বানে রাজপথে এসছেন, তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুর রহমান। জনাব আব্দুর রহমান তিনি আপনাদের দক্ষিণবঙ্গের অন্যতম নন্দিত কৃতি সন্তান, বরিশালকে বিভাগ করার জন্য তিনি অন্যতম জননায়ক। এক নজরে জনাব আব্দুর রহমান সম্পর্কে আপনার কি অভিব্যক্তি? আমি মনে করি একজন ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসেবে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সাহেব একটি আদর্শ, একটি মাইল ফলক, আধুনিক বরিশালের জনক। আধুনিক বরিশালের জনক শুধুই বলবো না, আমি বলবো তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও জাতীয়তাবাদী শক্তি এই বরিশাল অঙ্গনে জীবিত, উজ্জীবিত ও আসছে। তার আদর্শকে, সে একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, তিনি একজন সততার ভিত্তিতে রাজনীতি করেছেন। তার রাজনৈতিক জীবনে তার একটি মাইল ফলক, সে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, তিনি এই বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি এই আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, তিনি একবার 1973 সালে সভাপতি নির্বাচন, এই রুমেই তিনি বসেছিলেন। তিনি 1973 সালে সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এই আওয়ামী বাকশালী আবুল হাসান আবদুল্লাহ কর্তৃক বরিশাল ছাড়া হয়েছিলেন, তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আর আল্লাহর অসীম রহমতে তার আদর্শ, আল্লাহ সন্তুষ্ট হয়ে সেই আব্দুর রহমান বিশ্বাসকে এই চেয়ারই সভাপতি হিসেবে বসাইছে। এই চেয়ার থেকে একেবারে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের জনক ব্যক্তি হয়ে গিয়েছিলেন। পূর্ণ 5 বছর তিনি ভোগ করছেন। তার আদর্শ আসলেই একজন
আদর্শিক ব্যক্তি ছিলেন। জনাব আব্দুর রহমান বিশ্বাস যার আদর্শে, আপনি যার আদর্শে, দেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ যার আদর্শে উজ্জীবিত হয়ে এখন পর্যন্ত প্রত্যাশা করছেন, ভালোবাসছেন, সেই নন্দিত মুখ হচ্ছেন মেজর জিয়া, শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়া, বীরুত্তম জিয়া। ওই রিভোল বলে যিনি 1971 সালের 25শে মার্চ প্রথম সেনা বিদ্রোহের মাধ্যমে আলোচনায় আসেন, সেই ব্যক্তির আলোচনাটি নিয়ে নানা রকম মিথ্যাচার আওয়ামী লীগ তাদের শাসন আমলে করে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে একটি ঘোষণা দেন, তার ঘোষণা শোনার পরে আওয়ামী লীগের অনুরোধে আবার দ্বিতীয়বার তিনি আরেকটি ঘোষণা পাঠ করেন। পরের ঘোষণাটি নিয়ে আওয়ামী লীগের ব্যাপক আগ্রহ ছিল, ব্যাপক তারা মার্কেটিং করে গেছে, তিনি ঘোষক নন, পাঠক, নানা রকম কথা তারা বলে গেছে, এমন এইভাবে কিন্তু পাঠ্যক্রম তৈরি করে গেছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম ঘোষণার কথাটি কিন্তু তারা বলেনি, কিন্তু জাতি জানে বা প্রজন্মকে আসলে জানানোর প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণার ব্যাপারে আপনার কি অভিপ্রায়? আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে একটি আদর্শ। তিনি প্রথম এই বাংলাদেশে জাতীয়তাবাদের একটি বিশ্বাসে উপর স্থাপন করে এই জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপিকে প্রতিষ্ঠিত করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে আমার বিশ্বাস এই বাংলাদেশে জন্ম হতো কিনা আমার বিশ্বাস না। অর্থাৎ তিনি সেই 25শে মার্চ কালুরঘাট বেতারকাণ্ড থেকে নিজ উদ্যোগে সামরিক সদস্য হওয়া সত্ত্বেও এই দেশ ও জাতির স্বার্থে 7 কোটি মানুষের স্বাধীনতার লক্ষ্যে তিনিই প্রথম এদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে একটি রাজনৈতিক আশ্রয় থাকা দরকার বিধায় আওয়ামী লীগের তরফ থেকে যদি পরবর্তী ঘোষণা এসেছিল, কিন্তু আমার বিশ্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মনের তাগিদে, প্রাণের তাগিদে এই দেশের জনগণের স্বার্থে তিনি প্রথম 25শে মার্চ কালুরঘাট বেতারকাণ্ড থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর সে কারণেই এদেশ স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছিল। কারণ আমি মনে করি শেখ মুজিব যদিও আওয়ামী লীগের কর্ণধর ছিলেন, তিনি তখন পাকিস্তানে কারাবন্দী ছিলেন। তার নেতৃত্বে এদেশে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে বলে আমি বিশ্বাস করি। আপনি যেটি বলছেন জনাব শেখ মুজিবুর রহমানের কথা, 7ই মার্চের ভাষণে তিনি যেভাবে আবেগ জাগালেন, সেই আবেগ জাগাইয়ে আরো 18 দিন পার হলো। 25শে মার্চের কালোরাত্রিতে জেনোসাইড হচ্ছে, এমন অবস্থায় তার দলের সাধারণ সম্পাদক তার কাছে চিরকুট নিয়ে গেলেন, তার কাছে কাগজ নিয়ে গেলেন, টেপ রেকর্ডার নিয়ে গেলেন, তিনি কোনো দায়িত্বই পালন করলেন না, পৃষ্ঠভঙ্গ দিলেন, আত্মসমর্পণ করলেন, ফাঁসির ভয় করলেন বা মৃত্যুর ভয় করে তিনি পাকিস্তানের দায়িত্বে চলে গেলেন। এমন অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে দেশের মানুষের কাছে একটা আস্থাভাজন হয়ে গেলেন। তারপরেও 72-এর 10 জানুয়ারি তাকে এদেশে রাষ্ট্রপ্রধান করা হলো জনাব শেখ মুজিবুর রহমানকে। তিনি দায়িত্ব পালন করার পরে 3.5 বছরে এই দেশের মানুষের সাথে যে খেলা খেলেছেন, যার কারণে 1975 সালের 15 আগস্টের যে চিত্র, সেই চিত্রের ক্ষেত্রে যে মানুষটির প্রতি এত আবেগ, ভালোবাসা, এত উচ্ছ্বসিত প্রশংসায় যিনি পঞ্চমুখ ছিলেন, সেই ব্যক্তির লাশ দাফন করার কোনো লোক খুঁজে পাওয়া গেল না, একটা ভালো কাপড়ের কাপড় জুটলো না, ভালো সাবান জুটলো না। একজন মানুষ নিজেকে কতটা খেয়ে হারালে, কতটা আসলে অসহায়ত্ব হলে 72-এর বঙ্গবন্ধু, 75-এর বঙ্গশত্রু, 72-এর হিরো 75-এর জিরো হয়ে গেল। এটা তো সুস্পষ্ট। এর ভিতরে আলোচনার, এটা তো সমগ্র জাতি জানে। এই জানাটা তো ঢেকে রাখা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, ঢেকে রাখার চেষ্টা করা। আপনি দেখছেন যে কিছুদিন আগে একজন বিসিএস ক্যাডার, সে নাকি মীমাংসিত সত্য বলেছে যে জনাব শেখ মুজিবুর রহমান তিনি নাকি জাতির পিতা, তিনি নাকি বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। মীমাংসিত সত্য তো তিনি 72-এ বঙ্গবন্ধু ছিলেন, কিন্তু 75-এ তো তিনি বঙ্গশত্রু এবং জিরো। সেটি মীমাংসিত সত্য কিনা, তার মৃত্যু দিয়ে আসলে শেষটা লিখে হয়ে গেছে কিনা, এই জায়গাটা তো আসলে সামনে আনা দরকার কিনা? আপনি কি মনে করছেন? অবশ্যই জাতিকে সত্যটাকে জানাতে হবে। জাতি জানে, জাতিকে এতদিন তো এই গত 17 বছর যাবৎ আওয়ামী লীগ একটা মিথ্যাকে জাতির উপর চাপিয়ে জাতির জনক শেখ মুজিবকে বানানো হয়েছে। আসলে কি জাতির জনক শেখ মুজিব ছিল? প্রকৃতপক্ষে শেখ মুজিব জাতির জনক না, আমি বিশ্বাস করি না। কারণ তিনি এই জাতির সাথে সবচেয়ে বেশি বেইমানি করেছে। যে গণতন্ত্রের প্রত্যাশায় এদেশ স্বাধীন হয়েছে, যে বাকস্বাধীনতার দাবিতে এদের স্বাধীন হয়েছে, তা কি শেখ মুজিব আমাদেরকে দিতে পেরেছিল? দিতে পারেনি। বরঞ্চ বাক রুদ্ধ করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল, যার পরিণাম 15ই আগস্ট। শেখ মুজিব 25শে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এদেশের 7 কোটি জনতার বাক রুদ্ধ করেছিল। তার জবাব
এদেশের জনগণই 15ই আগস্ট দিয়ে দিয়েছে। পাকিস্তান থেকে পৃথক করার জন্য আন্দোলন হলেও পাকিস্তান থেকে পৃথক করে এই ভূখণ্ডকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য একটি আইডিওলজিকে লালন করা হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ মানে হচ্ছে এপার বাংলা ওপার বাংলা জাতীয়তাবাদ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গকে এক করার জাতীয়তাবাদ। এবং একটি স্লোগানও বলা হয়েছিল জয় বাংলা, মানে জয় এপার ওপার বাংলা, জয় পশ্চিমবঙ্গের বাংলা, জয় আসাম, ত্রিপুরা, মিজোরামের বাংলা। এই বাংলা সংস্কৃতির মাধ্যমে একেবারে ঘোলা পানি তৈরি করে মাস স্বীকার করে যেভাবে এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, সেক্ষেত্রে জয় বাংলা স্লোগানের মতো এইরকম স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বহীনতার যে স্লোগানটি, এই স্লোগানটি বাংলাদেশে নিষিদ্ধ হওয়াটা অতীব জরুরি কিনা? বাঙালি জাতীয়তাবাদের মতো স্বাধীনতা সার্বভৌমত্ব লীন করার ষড়যন্ত্রের জাতীয়তাবাদকে অবিলম্বে আসলে এদেশ থেকে মুছে দেওয়া দরকার কিনা? এই প্রেক্ষিতে আমার একটি বক্তব্য সুস্পষ্ট, এটা জাতির জানা উচিত বা সর্বস্তরে এটা প্রচার করা উচিত। আওয়ামী বাকশালী চক্র কথায় কথা বলে বাঙালি জাতীয়তাবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি একটু আগে বলছেন যে জয় বাংলা বলতে কিন্তু এই দুই বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম সব মিলিয়ে হয়। মূলত তো সেখানে মানচিত্র থাকে না, মানচিত্র থাকে না, সার্বভৌমত্ব থাকে না, মুক্তিযুদ্ধের চেতনা থাকে না, স্বাধীনতা থাকে না। কিন্তু প্রকৃত আমাদের স্লোগান হওয়া উচিত বাংলা, আমাদের জাতীয়তাবাদ হওয়া উচিত বাংলাদেশী। কারণ আমার এই ভূখণ্ডের ভিতরে কিন্তু আমাদের কিছু উপজাতি রয়েছে, তাদের যদি আমরা বলি বাঙালি তাহলে তারা যাবে কোথায়? তারা যাবে কোথায়? তাদেরকে কি আমরা বাদ দিয়ে দেবো? তাদের জন্য কি ভিন্ন দেশ হবে? না, এটা হতে পারে না। আমরা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশী। এবং শহীদ রাষ্ট্রপতি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এটাকে উপলব্ধ করেই আমাদের জাতীয়তাবাদ প্রকাশ করেছে, বাংলাদেশ হিসেবে আখ্যা দিয়েছে। সে কিন্তু কখনোই বলে না বাঙালি, সে কিন্তু কখনোই বলে না জয় বাংলা। আমরাও কিন্তু সেই আদর্শ আমরাও মনে করি যে এদেশে জয় বাংলা স্লোগান বা আমরা বাঙালি এই কথাগুলো একটা মিথ্যা এবং অযৌক্তিক। এটাকে যদি যুক্তিযুক্ত এবং সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হয় তাহলে আমাদের জাতীয়তাবাদ হওয়া উচিত বাংলাদেশি, এবং আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মধ্যে যত অধিবেশী আমরা আছি, উপজাতি বা হিন্দু ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা অন্য সকল ধর্মাবলম্বী লোকের, আমরা সবাই বাংলাদেশি। ৭১-এ যিনি নিজের প্রিয় জীবনকে বাজি রেখে এদের জাতির জন্য যুদ্ধ করলেন, ঘোষণা দিলেন, ৭৫-এ তার জন্য এবার জাতি জীবন বাজি রাখলো, সিপাহী জনতা জীবন বাজি রেখে ৭৫-এর ৭ নভেম্বরে তাকে মুক্ত করা হলো অবরুদ্ধ অবস্থা থেকে। অর্থাৎ কবির ভাষায় তুমি জীবনকে দাও, জীবন তোমাকে রিটার্ন দেবে। উত্তম রিটার্ন কিন্তু সে সময় ৭৫-এর ৭ই নভেম্বরে দেওয়া হয়েছিল, যার জন্য এত কিছু। তিনি আবার দ্বিতীয়বার আমি মেজর জিয়া বলছি বলে সবাইকে শান্ত করে দিলেন। তার সেই নেতৃত্ব এ জাতি যেভাবে গ্রহণ করলো, যেভাবে পেল, ১০,০০০ কিলোমিটার হেঁটে পুরো মানচিত্রটাকে ঘেটে ঘাম ঝরিয়ে রাজনীতিবিদদের জন্য ইথিক্স তৈরি করে দিয়ে, নীতির রাজনীতি প্রতিষ্ঠা করে দিয়ে, কপরদুঃখ শূন্য ছেঁড়া জামা পরা অবস্থাতে যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার আদর্শ জাতি যেভাবে ধারণ করেছে, তার প্রয়াণ দিবসে এদের জাতি তার জন্য যেভাবে ক্রন্দন করেছে, কবির ভাষায় শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ তার সব খারাপ তার, বিষয়টি আসলে দুই নেতার ক্ষেত্রে একেবারে প্রতিভাত, সুস্পষ্ট, একেবারে প্রস্ফুটিত একটা দিগন্তের মতো উজ্জ্বল কিনা? ধন্যবাদ। এটা একটি সুন্দর কথা বলেছে। সব ভালো যার শেষ ভালো তার, আর সব খারাপ যার শেষ খারাপ তার। কথাটা ঠিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে, সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশের দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে তিনি তার সততা, তার কর্মদক্ষতা এদেশের প্রতিটি জনগণ এর হৃদয়ে অবস্থান নিয়েছে। তিনি কিন্তু কোনো রকমের জোর করে এদেশের জনগণের ভালোবাসা নেয়নি। তার কর্মদক্ষতা, তিনি হেঁটে হেঁটে এদেশের, বলেছেন না যে ১০,০০০ কিলোমিটার হেঁটে এদেশের মানচিত্রকে সে তুলে ধরেছে। এদেশের জনগণের জন্য সে ১৯ দফা কর্মসূচি, খাল খনন, আপনি দেখেছেন, সবাই দেখেছেন, খাল খনন, দরিদ্র বিমোচন কর্মসূচি, শিক্ষা, সর্বস্তরে জিয়াউর রহমানের একটি মানে যে কর্মসূচিগুলো, প্রত্যেকটা কর্মসূচি
এদেশের জনগণ গ্রহণ করেছে মনে প্রাণে এবং জনগণের জন্য কর্মসূচি ছিল। বিধায়ী জিয়া কিন্তু মৃত্যুর পরও আমার ধারণা অত বড় জানাজায় এদেশে আর কেউ পাবে বলে আমার বিশ্বাস না। লক্ষ লক্ষ জনতার জানাজায় হাজির হয়েছে। জিয়া কিন্তু আসলেই জিয়াউর রহমান, তার কোনো বিকল্প নেতা এদেশে আর আসবে না। আপনারা বলেন শেখ মুজিব মারা গেছে, তারপরে তার জানাজা ছিল কজন লোক? আজকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তিনি নাকি এত উন্নয়ন করেছে, কোথায় তার উন্নয়ন? তার যদি সৎ সাহস থাকতো তাহলে তো সে দেশেই থাকে। সে তো আসলে চোর, মৃত্যু, ধোঁকাবাজ, প্রতারক। এদেশের জাতির প্রতিটি নাগরিকের সাথে সে প্রতারণা করেছে, যার কারণে সে পালিয়েছে। 1981 সালের পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী তিনি দুটি সন্তানকে রেখে রাজপথে নামলেন। রাজপথ থেকে ম্যাডাম খালেদা জিয়া 4টি উপাধিতে ভূষিত হয়েছেন: দেশনেত্রী, আপসী নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা। আপনার বিশ্লেষণে, আপনি যখন ছাত্র রাজনীতি করেন সেই সময় ম্যাডাম খালেদা জিয়ার সাথে আপনাদের রাজনীতি করার সুযোগ হয়েছিল। বরিশাল অঙ্গনে ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতিকে আসলে কিভাবে দেখেছেন? রাজপথের ম্যাডাম খালেদা জিয়াকে আসলে আপনি কিভাবে লালন করেছেন? ম্যাডাম খালেদা জি কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন উত্তরসূরি। তিনি কিন্তু আমার দেখা মতে, জানা মতে, দেশবাসীর দেখা মতে, জানা মতে, তিনি জিয়ার আদর্শকে ধারণ করে এবং জিয়াউর রহমানের কর্মসূচিকে বাস্তবায়ন করাই তার উদ্দেশ্য, লক্ষ্য ছিল। দেশ ও জাতিকে নিয়েই সে ভাবত। সে আপোষহীন নেত্রী ছিলেন। তিনি যদি আপোষ করতেন তাইলে স্বৈরাচার এরশাদের সময়ও তিনি বিরোধী দলের নেত্রী হতে পারতেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন না, মনে আছে আপনার? চিটাগাঙে বসে লালদিঘির ময়দানে সিদ্ধান্ত হলো যে আমরা 3 দল, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এই স্বৈরাচার সরকারের সাথে ইলেকশন নির্বাচনে যাব না। কিন্তু ঢাকা এসে আওয়ামী লীগ এবং জামাত জাতীয় পার্টির সাথে নির্বাচনে অংশগ্রহণ করলেন। খালেদা জি কিন্তু জাতির সাথে বেইমানি করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যারা নির্বাচন যাবেন তারা হবেন জাতির বেইমান, আর যারা যাবেন না তারা হবেন জাতীয় স্বার্থে তারা কাজ করবে। আমার নেত্রী বেগম খালেদা জি কিন্তু নির্বাচনে যান না, জাতির সাথে সে বেইমানি করেন না। তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। তাকে বহু চাপ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আপোষহীন নেত্রী। তিনি কারোর সাথেই সে আপোষ করেন নাই। রাজনীতিতে 2 ধরনের নীতি প্রচলিত আছে। একটা হচ্ছে একেবারে রাজকীয় নীতি, কথা দিলে কথা চেঞ্জ করা যাবে না, এক কথার উপরে থাকতে হবে। একটা হচ্ছে সকালে একটা বলবো, বিকালে একটা বলবো, যতবার কথা চেঞ্জ করবো কোনো চরিত্রে চেঞ্জ হবে না, কোনো মুনাফিকি আসবে না। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এরকম কথা বলে শুধু মিথ্যাচারের খেলায় খেলা হবে জনগণের সাথে, এটাও একটা নীতি। সেক্ষেত্রে 2 নেত্রীর বাংলাদেশে 2 নেত্রীর যে আদর্শগুলি, এক একজন যে আদর্শগুলি ধারণ করেছেন, একজনের আদর্শের কারণে তিনি একেবারে ভরাডুবি চলে গেছেন কিনা, আরেকজন নীতির কারণে তিনি এদেশের মানুষের কাছে ইতিহাস হয়ে গেছেন কিনা, এই 2 নেত্রীর আদর্শিক নেতৃত্ব থেকে আসলে আমাদের রাজনীতিবিদদের জন্য চরম এবং পরমতম শিক্ষা রয়েছে কিনা? অবশ্যই শিক্ষা রয়েছে। যিনি ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যু, ওই সকালে এক কথা, বিকালে আর এক কথা, রাত্রে আবার আর এক কথা, মুহূর্তে মুহূর্তে কথার পরিবর্তন করতেন, সেই নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে কোথায়? যিনি কথায় কথায় আমাদের উপর অত্যাচার করেছেন, জাতীয়তাবাদী মনোভাবাপন্ন সম্পন্ন প্রত্যেকটি সৈনিককে হয়রানি করেছেন, জেল খাটিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, গায়েবী মামলা দিয়েছেন, যত ধরনের অত্যাচার সব করেছেন, তিনি আজ কোথায়? তিনি যদি সততার সাথে আমার নেত্রী খালেদা জিয়ার মতো এক কথায় দেশ ও জাতির জন্য চিন্তা করে কাজ করত, তাহলে কিন্তু আজকে তার পালানো লাগতো। 2 নেত্রীর আবার 2জন সন্তান রয়েছেন। একজনের সন্তান তিনি এ জাতির কাছে কেমন ভাবে পরিচিত, আরেকজনের সন্তান এ জাতির কাছে কেমন ভাবে পরিচিত। জনাব তারেক রহমান, তিনি তার মাতার হাত ধরে রাজপথে নামলেন, তৃণমূলের সাথে মিলে তৃণমূলের মাধ্যমে নেতৃত্ব গঠন করে, আদর্শিক নেতৃত্ব গ্রহণ করে আজকে তিনি ধাপে ধাপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর শেখ হাসিনার সন্তান সজীব জয়, তিনি নিজেকে তার মায়ের যে যোগ্যতাগুলি পেয়েছেন, গুণগুলি পেয়েছেন, তিনি নিজেকে কোথায় নিয়ে গেছেন? এই যে 2 নেত্রীর 2 সন্তান থেকেও আসলে রাজনীতিবিদের জন্য চরম অনুকরণীয় দৃষ্টান্ত আছে কিনা? আমি আপনাকে সংক্ষেপে বলি। আপনার
কলা গাছ থেকে কলাই উৎপাদিত হবে, কলা গাছ থেকে আপনি আম পাবেন না। ওই প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যুক রাজনীতিবিদদের সন্তানও তো সেটাই হবে, সেও তো প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যুকই হবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ এদেশের প্রতিটি জনগণ জানে। তারা সৎ, নিষ্ঠাবান, জাতীয় প্রতিটি ক্ষেত্রে তারা সততার সাথে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমার নেতা সন্তান জনাব তারেক জিয়া, তিনি সৎ একজন নেতৃত্ব, সৎভাবেই তার গ্রহ হয়েছে। তিনি যে কথাগুলো বলতেছে, তো কথায় কথায় কিন্তু আজকে বিএনপির কিছু শৃঙ্খল চাঁদাবাজি কিছু কিছু নেতাদেরকে বহিষ্কার করতেছে। এটা তো সততার যে একটা মাইল ফলক সে স্থাপন করতেছে, তার সমর্থককে সে বহিষ্কার করে দিচ্ছে। এখানেই প্রমাণ হয় যে আমার নেতা কত সৎ। আজ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মী নেতাকে বহিষ্কার করা হয়নি, অথচ ছাত্রলীগের এক নেতার অ্যাকাউন্টে 35,000 কোটি টাকাও পাওয়া গেছে। ছাত্রলীগের অসংখ্য নেতার অ্যাকাউন্টে ধর্ষণের সেঞ্চুরিয়ান হয়েছে, ধর্ষণের সেঞ্চুরিয়ান আছে, বহু কেলেঙ্কারের অধিকারী তারা। আর আমার দলের গুটি কয়েক নেতারা হয়তো অপরাধের কাছে যায়, কিন্তু যে অপরাধ করতে পারে না তার আগেই বহিষ্কার হয়ে যায়। এটি হলো আমার নেতার বৈশিষ্ট্য। দলের আশ্রয় প্রশ্রয় পায় না, নো প্রশ্নই আসে না। আমার নেতা ঠিকই তার বাবার আদর্শকে ধারণ করে রাজনীতিতে আছে, ভবিষ্যতেও থাকবে। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান এদেশে আগামী 20 থেকে 30 বছর একাধারে নেতৃত্ব দিয়ে শাসন করবে। তারেক রহমানের নেতৃত্বের গুণকে চরমভাবে খুন করার জন্য 111কে ভাড়া করা হলো, তারেক রহমানকে অ্যাসল্ট করা হলো, এদিকে তার মাকে বাধ্য করা হচ্ছে বিদেশে চলে যান, না হলে আপনার সন্তানের উপরে হুমকি থাকবে। এত হুমকি স্বরূপ সন্তানের চাইতে নীতিকে বড় করে দেখে, গণতন্ত্রকে বড় করে দেখে, দেশের মানুষকে বড় করে দেখে 111-এ ম্যাডাম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি, যার কারণে গণতন্ত্র আজ কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্ব বা নীতি, তারেক রহমানের এত বড় ক্ষতি করার পরেও তারেক রহমান এদেশের মানুষের সাথে যুক্ত থেকে, নেতাকর্মীদের সাথে যুক্ত থেকে, ওয়ার্ড কমিটির নেতাদের সাথে পর্যন্ত কানেক্ট হয়ে এই চরমতম আন্দোলনের একটা রূপ পরিগ্রহ সৃষ্টি করলেন। আমরা যদি ক্রিকেট ম্যাচের মতো করে দেখি তাহলে 45 ওভার পর্যন্ত ব্যাটিং করে একেবারে দলকে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে গেলেন। এমন অবস্থায় স্লগ ওভারে ছাত্র জনতা 5 ওভার ধুন্ধুমার ব্যাটিং করে বিজয়টি আসলো। এই আন্দোলনের মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান সম্পর্কে নানা আলোচনা চলছে। হু ইজ দি মাস্টার মাইন্ড? 45 ওভার ব্যাটিং করা ব্যক্তিত্ব নাকি 5 ওভারের স্লগ ওভারের ব্যাটিং করা ব্যক্তিত্ব? 45 ওভার যে বল করছে, ব্যাটিং করছেন, তিনিই তো মাস্টার মাইন্ড। এদেশে গত 17 বছর তো এখান থেকে 12,000 কিলোমিটার দূরে থেকে তারেক জিয়া যে তার নেতৃত্বের যোগ্যতা দিয়ে জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। প্রতিটি নেতাকর্মীর সাথে সে যোগাযোগ রেখেছেন, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতার সাথে তারেক জিয়ার সাথে সম্পর্ক রয়েছে। তিনি তার সফলতার আমি একটা দিক উল্লেখ করতে চাই, গত 17 বছরে বিএনপির একটি নেতা কর্মীকে এই আওয়ামী বাকশালী সরকার কোনোভাবে বাগিয়ে নিতে পারে না। সুতরাং একজন যোগ্য নেতার পিছনে আমরা আছি, ভবিষ্যতেও থাকব। আমরা চাই আমার এই যোগ্য নেতা এদেশের নেতৃত্ব দেবে। আমাদের কিছু চাওয়া পাওয়া নেই, আমরা চাই শুধু আমার দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, জনগণের উন্নয়ন, পাশাপাশি আমার নেতার নেতৃত্ব চাই, সততার নেতৃত্ব চাই। বহুল আমি একটি কথা বলি আপনাকে, সৎ আপসহীন নেত্রী বিধায়ক খালেদা জিয়া কিন্তু 111-এর পরও এ দেশ ত্যাগ করেনি। এদেশ ত্যাগ করেননি, শেখ হাসিনা চাপ দেওয়ার পরও কিন্তু এদেশ ত্যাগ খালেদা জিয়া করেননি। তার দেশপ্রেম আছে, তার প্রমাণ কিন্তু এখানে। সে জাতিকে নিয়ে চিন্তা করেন, দেশের প্রতিটি নাগরিক নিয়ে চিন্তা করেন বিধায় তিনি সকল অত্যাচার, জেল, জুলুম, মামলা দেখেছেন, তো সব জাতি দেখেছে, কিন্তু তিনি আমার নেত্রী খালেদা জিয়া দেশ ত্যাগ করেন। অনুরূপ আমার নেতা তারেক জিয়া, তার উপর অমানবিক নির্যাতন 111-এ করা হয়েছে, পরবর্তীতে করা হয়েছে, কিন্তু তিনি 12,000 কিলোমিটার দূরে থেকেও দেশ ও জাতি নিয়েই তিনি চিন্তা করেছেন। দেশের প্রতিটি নাগরিক যেন তার হৃদয়ের একটি অঙ্গ, সে প্রত্যেকটি নাগরিককে নিয়ে চিন্তা করেন, দেশের প্রতিটি ক্ষেত্র নিয়ে চিন্তা করেন, দেশ ও জাতির উন্নয়ন নিয়ে তার নিদ্রাকে হারাম করে কাজ করে যাচ্ছেন। তার সফলতা একদিন আসবেই। তার
তিনটি জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন হয়নি, নির্বাচন নামে প্রহসন। আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্ম হয়েছিল সে জানে না উৎসবিক নির্বাচন কি। সেই নির্বাচনের প্রত্যাশা, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রত্যাশা দেশবাসী করছে। আপনাদের জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনে বিএনপি ত্যাগী নেতা, নীতির নেতা, যোগ্য নেতা খুঁজছে। আপনি আপনার জায়গায়, আপনার বিচারে, আপনার ত্যাগের বিচারে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে পিরোজপুর 3 মঠবাড়িয়া সংসদীয় আসনের ক্ষেত্রে দলের কাছে আপনার কি চাওয়া রয়েছে, কি প্রত্যাশা রয়েছে? আমার নেতা তারেক জিয়া বর্তমানে সৎ, নিষ্ঠাবান এবং দলের প্রতি আনুগত্য ও দেশের জাতির প্রতি আনুগত্য রয়েছে এমন নেতৃত্বকে খুঁজে বেড়াচ্ছেন। তার একটি উইংস আছে যার মাধ্যমে তিনি সৎ, যোগ্য প্রার্থীকে অবস্থান করে দেওয়ার চেষ্টা আছে। তিনি এখান থেকে 12,000 কিলোমিটার দূরে লন্ডনে বসে তার অভিজ্ঞতা, দক্ষতার মাধ্যমে তিনি যোগ্য নেতৃত্বকে খুঁজে বের করবেন। আমি ছাত্র জীবন থেকে আজকে 40 বছরের মতো এই ছাত্র সংগঠন থেকে এই জাতীয়তাবাদী শক্তি অনুপ্রাণিত। এর বাইরে আমি কোনো চিন্তাই করতে পারি না। সুতরাং আমার বিশ্বাস আমার নেতা, আমার এই সততা, আমার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমার এলাকার জনগণের স্বার্থে যদি তিনি আমাকে উপযুক্ত মনে করেন, তার যোগ্য নেতৃত্ব দিতে পারবো বলে তিনি মনে করেন, আমি অবশ্যই দলের স্বার্থে, জাতির স্বার্থে, আমার এলাকার স্বার্থে আমি কাজ করব। আমার বিশ্বাস ইনশাআল্লাহ তিনি অবশ্যই যোগ্যতার ভিত্তিতে আগামী নির্বাচনে মনোনয়ন প্রদান করবেন এবং যোগ্য ব্যক্তিকেই তিনি মনোনয়ন দেবেন। সে যোগ্যতার ভিত্তিতে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আপনাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয় আর আপনি বিজয়ের কি সম্ভাবনা দেখছেন, বিজয় হলে দ্বীপের মতো যে সংসদীয় আসনটি মঠবাড়িয়া, তাকে কিভাবে সাজানোর জন্য আপনি চিন্তা করছেন? সন্ত্রাস, চাঁদাবাজের অন্যতম একটি অভয়ারণ্য হিসাবে যে মঠবাড়িয়াকে আওয়ামী ফ্যাসিজমরা তৈরি করেছে, সেখানে কিভাবে শান্তির সুবাতাস, শান্তির নীতি বা আইনজীবী হিসাবে আবার আইন প্রণেতা জায়গায় আপনি আসলে কিভাবে আইন প্রয়োগের মাধ্যমে এই সংসদীয় আসনকে আসলে ঢেলে সাজানোর রূপকল্প রেখেছেন? আমি একেবারে সংক্ষেপে বলি, আপনি যদি নিজে সৎ থাকেন এবং আপনি যদি নিজে অত্যাচারী না হন বা চাঁদাবাজি না হন, তো আপনি কি কাউকে চাঁদাবাজ করতে দেবেন বা অসৎ কোনো কাজ করতে দেবেন? প্রশ্নই আসে না। আমি পারিবারিকভাবে, আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, তো আমি পারিবারিকভাবে আমি শিক্ষা গ্রহণ করেছি, রাজনৈতিকভাবে যে শিক্ষা আদর্শে অনুপ্রাণিত হয়েছি। আমি সততার বাহিরে কোনো চিন্তা করতে পারি না। আর আমার যে এলাকা মঠবাড়িয়া, সেখানে যারা চাঁদাবাজ আছে, যারা তারা আওয়ামী বাকশালীরা, তাদেরকে প্রতিহত করা এবং ওখানে চাঁদাবাজ মুক্ত মঠবাড়িয়া গঠন করা, পাশাপাশি মঠবাড়িয়ার সর্ব ধরনের উন্নয়নের কাজে আমি বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আমি আমার দক্ষতা, অভিজ্ঞতার সাথে আমি দায়িত্ব পালন করলে এই মঠবাড়িয়া থাকবে না, আধুনিক মঠবাড়িয়া পরিণত করা আমার পক্ষে সম্ভব হবে। সংসদ সদস্য হন, আইন প্রণয়ন করে নিজের এলাকার উন্নয়ন করেন, সেক্ষেত্রে আইনবিদ বা আইন সম্পর্কে জানাশোনা ব্যক্তিরাই সফল সংসদ সদস্য হতে পারেন কিনা, সেই জায়গায় আইনবিদদেরকে বেশি বেশি সংসদীয় আসনের প্রার্থিতার ব্যাপারটিকে অতীব গুরুত্ব দলের দেওয়া উচিত কিনা, আপনি আপনার জায়গা থেকে আপনার দলপ্রধান বা দলের পার্লামেন্টের বোর্ডের কাছে আইনজীবীদের মধ্য থেকে আইন প্রণেতা করার ব্যাপারটি একটু পার্সেন্টেজের দিক থেকে এগিয়ে রাখার ব্যাপারে আপনাকে আহ্বান? আমি একটু পিছনের দিকে যেতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তান পার্লামেন্ট বা বাংলাদেশ পার্লামেন্টও কিন্তু আইনজীবীরাই এই আইন সংসদের সদস্য হতেন, সাংসদ হতেন এবং তারাই কিন্তু আইন প্রণয়ন করতেন। আইনজীবীর কাছে আইন প্রণয়ন করার ক্ষেত্রে যে ভূমিকা রাখা সম্ভব, একজন সাধারণ ব্যবসায়ী বা রাজনীতিবিদের পক্ষেও ওইভাবে ভূমিকা রাখা সম্ভব না। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে যেহেতু সংসদটা একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে আইন প্রণয়নের মাধ্যমে দেশের জনগণের জন্য কল্যাণ সাধন করা সম্ভব, এই ক্ষেত্রে সর্বদিক বিবেচনা করে আইনজীবীদেরকে প্রাধান্য দেওয়া উচিত এবং যোগ্য, সৎ, বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে কাজ করার
দক্ষতা আছে এমন রাজনৈতিক নেতাদেরকে বেছে নিয়ে সংসদ সদস্য পদে নমিনেশন দেওয়া উচিত, যারা এদেশে একটি সুন্দর পার্লামেন্ট উপহার দিতে পারবে, যার মাধ্যমে দেশ একটি পবিত্র দেশে সুন্দর চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি দেশে পরিণত হবে, উন্নয়ন জোয়ার বল। ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান দীর্ঘ বছর পরে মাতা এবং পুত্র দেখা হয়েছে আবেগঘন পরিবেশে। সেই বিজয়ী বীরের বেশে ম্যাডাম খালেদা জিয়া এদেশ থেকে চিকিৎসার জন্য গেছেন, তিনি চিকিৎসারত আছেন। তারেক রহমানের জন্য বাংলাদেশ প্রস্তুত হয়ে আছে। তিনি যে মিথ্যা মামলাগুলিতে এতদিন যাবৎভাবে সাজাপ্রাপ্ত ছিলেন সেগুলি বেকসুর খালাস হয়েছে। তারেক রহমানের জন্য কেমন বাংলাদেশ প্রস্তুত আছে? বরিশালবাসী, বরিশাল বিভাগবাসী তারেক রহমানকে আসলে কিভাবে স্বাগত জানার জন্য, আলিঙ্গন করার জন্য উজ্জীবিত আছে, মুখে আছে? আমি বিশ্বাস করি তারেক রহমান আল্লাহ যেদিনকে বাংলাদেশে তাকে আনবেন, আমার ধারণা ঢাকা সেদিনকে অচল হয়ে যাবে। শুধু বরিশালবাসী না, বরিশাল বিভাগবাসী, সারা দেশবাসী, এদেশের 17 কোটি জনগণের আমার বিশ্বাস 5 কোটি জনগণ অন্ততপক্ষে ঢাকা থাকবে শুধু তারেক জিয়াকে একবার দেখার জন্য, তাকে একবার শুধু চোখে দেখার জন্য। জি, অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার মানুষ, আইনবিদ হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আইনজীবী ফোরামের আপনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রতিটি বিষয় অ্যাড্রেস করে আপনার সমাপনী বক্তব্য দর্শক শ্রোতাদের জন্য। ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা জাতীয়তাবাদী বিশ্বাস রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত থেকে ভবিষ্যতে যাতে দেশ ও জাতির কল্যাণ সাধন করতে পারি সেই লক্ষ্যে আমরা রাজনীতি করব। আমি ইতিপূর্বে আওয়ামী বাকশালী শাসন আমলে জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছি। এদেশের অনেক রাজনৈতিক নেতাকর্মীরা আওয়ামী বাকশালের জেল জুলুম ও মামলার শিকার হয়েছে। সব কিছুকে আমরা ধারণ করে আমরা কিন্তু বর্তমানে এদেশের শ্বাস নিঃশ্বাস নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করে ঘুরে বেড়ানোর একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটার যেন সদ্ব্যবহার হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের নেতা তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যাতে চলাফেরা করতে পারি, রাজনীতি করতে পারি, সেই লক্ষ্যে আগামীতে অগ্রসর হওয়ার জন্য সবার প্রতি আহ্বান রেখে আমি এই 24 টিভি চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এত যুক্ত ছিলেন জাতীয় নির্বাচিত শহীদ প্রেসিডেন্ট যার আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর যিনি রাজপথে আছেন, ছাত্র অবস্থা থেকে বর্তমান অবস্থা পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেই তিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন। পিরোজপুর 3 মঠবাড়িয়ার নন্দিত মুখ হিসাবে যিনি সংসদ সদস্য প্রার্থিতার জন্য দলের কাছে আশাবাদ রেখেছেন, সেই আশার প্রতি অবশ্যই আগামী সংসদ নির্বাচনের প্রার্থীদের বাছার ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ড অথবা দলের চেয়ারপারসন বিশেষভাবে বিচার বিশ্লেষণে রাখবেন বলে তৃণমূল মনে করছে, সাধারণ মানুষ মনে করছে। বিএনপিতে ত্যাগ করলে ত্যাগের পুরস্কার পাওয়া যায়, এই দিনটি ফলতে শুরু করেছে বলে গুঞ্জন উঠেছে। একসময় বিএনপির ব্যাপারে এমন কথা ছিল যে ত্যাগী নেতারা ত্যাগ করেন আর হাইব্রিড বা ব্যবসায়ীরা নেতৃত্ব নিয়ে যান বা মনোনয়ন পান। সেই জায়গা থেকে বিএনপি এখন বেরিয়ে এসছে। বিএনপির এই সুরাজনীতির সুপ্র্যাকটিসের জন্য আগামী সংসদ নির্বাচনের ত্যাগী নিষ্ঠাবান নেতৃত্বকে মনোনয়ন দিলেই সেটি আবারও প্রতিবাদ হবে, আবারও পুনরায় সবার কাছে সমুজ্জ্বল হিসাবে থাকবে বলে মনে করছে সাধারণ জনগণ বা সচেতন মহল। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনঃ নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা থেকে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।